শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। প্রথম প্রহরে রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন। কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে হয়নি কেন, প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। দলগুলোকে প্রতিপক্ষ মানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। ভারতে ব্যান্ড উইথ সরবরাহে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, শক্তিশালী হবে ভারত, দাবি বিটিআরসির। ট্রানজিটের প্রস্তাব বাতিল। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। দিবসের প্রথম প্রহরে দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে জাতি। রাত ১২টায় রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। কিছুক্ষণ পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি। রাত ১২টায় রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। অভিভাবকদের সঙ্গে আসেন শিশু কিশোররাও। এ সময় শ্রদ্ধা জানাতে আসা মানুষজন বলেন, বাঙালি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে ও তাদের দেখানো পথেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন প্রজন্মকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওদেরকে এই দিনটা সম্পর্কে যে এত শহীদ আমাদেরকে যে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর এখানে যে গণহত্যা হয়েছিল সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, স্থানটাকে চেনানোর জন্য বাচ্চার কাছে নিয়ে আমরা এত রাতে এসেছি শ্রদ্ধা জ্ঞাপন করতে তাদের উদ্দেশ্যে। এখানে পুরো ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, আর আসা হয়েছে কারণ আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। ওনারা যে বাংলাদেশটা দেখতে চেয়েছিলেন কিন্তু ওনাদের জীবদ্দশাটা দেখে নাই, তো আমাদের ওনাদের আত্মত্যাগের যেই বিষয়টা ওটা আমাদেরকে আরো ইন্সপায়ার করবে। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন শাকির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য পুরো জাতি কিন্তু তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমি যদি বলতে যাই যে রাজধানীর রায়ের বাজার যে বধ্যভূমি, যেখানে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর জাতির এই সূর্য সন্তানদেরকে ধরে নিয়ে এসে হত্যা করা হয়, সেই জায়গাটিতেও কিন্তু পুরোপুরি প্রস্তুত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য যারা রয়েছেন তারা আসবেন, পাশাপাশি বাঙালি জাতির সর্বস্তরের মানুষ যারা আসলে রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাই কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে এই রায়ের বাজার বধ্যভূমিকে বেশ কয়েকদিন ধরেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নানা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এবং ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর ঢাকাসহ সারা দেশ থেকে শিক্ষক, ডাক্তার, চিকিৎসক, পাশাপাশি অন্যান্য যে বুদ্ধিজীবীরা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার যারা মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি এবং পরবর্তীতে বুদ্ধিবৃত্তিক যে নেতৃত্ব রয়েছে সেটি দিয়েছিলেন, তাদেরকে কিন্তু বেছে বেছে ধরে নিয়ে আসে পাকিস্তানের এদেশীয় দোসররা, আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীরা। পরবর্তীতে রাজধানীর মোহাম্মদপুরে যে শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছে সেই শারীরিক শিক্ষা কেন্দ্র সহ সারা দেশের বিভিন্ন টর্চার সেলে তাদেরকে নির্যাতন করা হয় এবং সবশেষ অনেককেই কিন্তু এই যে রায়ের বাজার বধ্যভূমি সেটিতে হত্যা করার পর
পর তাদের লাশ কিন্তু এখানে ফেলে রাখা হয় এবং অনেকের লাশ 14ই ডিসেম্বরে ফেলে রাখা হয়। পরবর্তীতে 16ই ডিসেম্বর কিন্তু তাদের লাশ সেটি আসলে পাওয়া যায় এই মিরপুরের যে রায়ের বাজার বধ্যভূমি রয়েছে, রায়ের বাজার বধ্যভূমিতে। পাশাপাশি সারা দেশের বিভিন্ন বধ্যভূমিতে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদের লাশ বা মরদেহ যদি যেটা বলতে যাই, সেই মরদেহ কিন্তু তাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন রায়ের বাজার বধ্যভূমি আসলে নিরাপত্তার চাদরে ঢাকা। শহীদ পরিবারের সদস্য থেকে শুরু করে সর্বসাধারণ দেশের মানুষ এই সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছেন। হয়তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকতা যেটি রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এই ছিল আমার কাছে রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। অন্য প্রসঙ্গ, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে গত 53 বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি, এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। বলেন, জনগণের ইচ্ছায় সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই ও গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই ভারতের। রাজনৈতিক বেশিরভাগ দলের চাওয়া যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলীয় সরকারকে দেয়া হোক সংস্কারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি? রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? দুই দেশের স্বার্থেই ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি। বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণ রোধে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি মাসেই আইন পাশ করবে সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। ভারতে বসে আবারও দেশে ফেরার চক্রান্ত করছে আওয়ামী লীগে দাবি করে তা প্রতিহত করার আহ্বান জানান মির্জা ফখরুল। দলটির অন্য নেতারা বলেন, নির্বাচনী রোডম্যাপ দিতে যত দেরি করবে ততই সংকট বাড়বে। হত্যা করেছে এই আর্মাদ বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন যত দেরি হবে তত খারাপ সময় আসবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। শেখ হাসিনা আবারও দেশে ফেরার জন্য ভারতে বসে সক্রিয় হচ্ছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পতিত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে স্বৈরাচারের হাতকে যারা শক্তিশালী করেছে তাদের অপসারণের দাবি তুলেছে জামায়াতে ইসলামী।
দলটির শীর্ষ নেতারা মনে করেন দেশ অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করছে বিভিন্ন পক্ষ। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। শুক্রবার বিকেলে রাজধানীর বংশালে এক কর্মী সভার আয়োজন করে জামায়াত ইসলামী। এতে থানা ইউনিটের কর্মীরা ছাড়াও যোগ দেন কেন্দ্রীয় নেতারা। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে পতিত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে স্বৈরাচারের হাতকে যারা শক্তিশালী করেছে তাদের অপসারণ দাবি করেন বক্তারা। 16 বছরে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে সেক্টরে তারা তাদের দলীয় সন্ত্রাসীদেরকে বসিয়ে রেখেছে। এখনো যারা তাদেরকে গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে টাঙ্গাইলে জামায়াতের আরেক অনুষ্ঠানে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব ইসলামিক দলকে জাতীয় স্বার্থে ঐক্য করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামী দলের সাথে ঐক্যের জন্য প্রস্তুত আছি। এদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির। বলেন, পরাজিত শক্তি দেশকে রক্তে ভাসিয়ে দিতে চেয়ে ব্যর্থ হয়ে এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই যে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে খুনিদের বিচার না হলে শহীদদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দেশে এখনও সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, 24-এর চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে সার্জিস অভিযোগ করেন, হাসিনা সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। উপস্থিত হন উত্তরের এই জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবার ও সমন্বয়করাও। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম। আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আপনারা আশা করি সেই জায়গায় সব নেতৃত্বকে বাছাই করবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অভিযোগ করেন, শেখ হাসিনা নিজের বাড়ির পথকে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করলেও বছরের পর বছর বঞ্চিত উত্তরবঙ্গ। ঢাকা থেকে তার বাড়ির অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেনি। এখনো খনির নামে স্লোগান, সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করে সার্জিস আলম বলেন, 24-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আমরা জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হচ্ছে, সেটা যেন বাস্তবায়িত হয়। সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ড উইথ সরবরাহের প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি। ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল এর সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। প্রস্তাব বাতিলের কারণ হিসেবে বিটিআরসি বলছে, ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, শক্তিশালী হবে ভারত। শুভ খানের রিপোর্ট।
আসাম, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব 5500 কিলোমিটার। আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে সিগন্যাল পৌঁছাতে পাড়ি দিতে হয় 8700 কিলোমিটার দূরত্ব। এতে সময় লাগে প্রায় 87 মিলিসেকেন্ড। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ভারত ব্যান্ডউইথ নিতে পারলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে 3700 কিলোমিটার। ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় 37 মিলিসেকেন্ড। এতে 7 রাজ্যে কম খরচেই উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে প্রতিবেশী দেশটি। এই সুযোগ নিতে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে 7 সিস্টার্সে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব দেয় দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। তার আগে 2022 সালে এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে ভারতী এয়ারটেল। এই ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায় বিটিআরসি, যদিও এই আবেদন নিয়ে আপত্তি তুলে আসছে অন্য অংশীজনরা। আমরা আগেও আপনাদেরকে বলেছি এই ধরনের ট্রানজিট কখনোই এটা লিগ্যাল হতে পারে না। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন কেবলের অব্যবহৃত প্রায় 4900 জিবিপিএস ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে। বাধাগ্রস্ত হবে বাংলাদেশের মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনাও। ওরা একটা আইপি ট্রানজিটের পারমিশন চেয়েছিল, বাট আইপি ট্রানজিট আমাদের ইয়েতে নেই, গাইডলাইনেই নাই। আমরা করতে পারি, রিসেল করতে পারি। তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একমত হতে পারেনি সামিট ও ফাইবার অ্যাট হোম। এখানে আইটিসির আমদানি করে ওখানে নর্থ ইস্টার্ন কিংবা 7 সিস্টার স্টেটে বিক্রির ব্যাপারে আলোচনা হয়নি। এখানে আলোচনা হয়েছে সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রির বিষয়ে। এটা কিভাবে সাবমেরিন কেবলের জন্য ক্ষতিকর, এটা আমার বোধগম্য নহে। সিদ্ধান্ত পরিবর্তনের সঙ্গে ট্রানজিটের অনুমতি দেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে পাঠানো আগের চিঠিও বাতিল করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মওলানা ভাসানীকে নেতাদেরও নেতা হিসেবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বিকেলে রাজধানীর আফতাবনগরে এক সমাবেশে তিনি আরও বলেন, রাজনীতিবিদ, কূটনীতিবিদ কিংবা পশ্চিমা নেতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় ছিলেন মওলানা ভাসানী। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নৌকা ও ধানের শীষ দুটি প্রতীকই ভাসানীর হাতে তৈরি। জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিউনিয়ন। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লে গ্রাউন্ডে এই উদযাপন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। সাংস্কৃতিক আয়োজন, আজীবন সম্মাননা, পুরস্কার বিতরণ এবং র্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সকল শিক্ষক, অ্যালামনাইয়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের খুলনা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খুলনা জেলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বাছাই পর্বের পরীক্ষায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা চর্চার বিকাশ ঘটাতে এমন আয়োজন। প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায়ে শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ 10 লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের করার পিছনে মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে বাংলা চর্চাকে সঠিক জায়গায় রাখা, বাংলা সাহিত্য, বাংলা চর্চা, বাংলা ঐতিহ্য যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আমাদের নতুন যে প্রজন্মরা যেন বাংলা চর্চা তার অব্যাহত রাখে। এবং বাংলা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র নতুন প্রজন্মই না, অনুষ্ঠানটি যখন চ্যানেলের পর্দায় আসলে সম্প্রচারিত হয় তখন সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছে তারা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষা সম্পর্কে জানতে পারে, বাংলা ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।
পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কিরাত সম্মেলন। শুক্রবার বিকেল থেকেই ঢল নামে সর্বস্তরের মানুষের। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক গান পরিবেশন করেন সাইবম শিল্পী গোষ্ঠীর কণ্ঠশিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ। পর্যায়ক্রমে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইকরার প্রেসিডেন্ট কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি কিরাত পরিবেশন করেছেন। এ সময় মনোমুগ্ধকর এক পরিস্থিতি সৃষ্টি হয়। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই কিরাত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর আগামী ২০২৫ সালের জুনের মধ্যে ভোট গ্রহণ হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। মেহেরিন রিনের রিপোর্ট। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৭০, ৭২, ৭৪, ৭৯, ৮১ ও সবশেষ ১৯৯০ সালে মোট ৬ বার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ৯০ সালের পর আর নির্বাচন না হওয়ায় এই সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৩ যুগ পর আবারও আলোচনায় চাকসু নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন, চাকসু নামটি পরিচিত হয়ে আছে নাস্তা ও ক্লাসের ফাঁকে আড্ডার কেন্দ্রস্থল হিসেবে। তবে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানটাকে আরো বেশি অক্ষুণ্ণ রাখতে এবং গুণগত মান বৃদ্ধি করার জন্য আমার মতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে একটা চাকসু নির্বাচন বা হচ্ছে যে ছাত্র প্রতিনিধি নির্বাচনটা অবশ্যই থাকা দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য এরই মধ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে ভোট গ্রহণের সম্ভাবনার কথা জানান উপ-উপাচার্য। আমাদের অংশীজন যারা আছে সেই নীতিমালা রিভিউ করার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা কিন্তু কথা বলবো, আমাদের অংশীজন যারা আছে তাদের সাথে কথা বলবো। ইলেকশন পরিচালনা কমিটি করব, কমিটি করার পর একটা ডায়ালগ শুরু করেই আমরা কিন্তু এই নির্বাচনের দিকে যাব। এদিকে চাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। আমাদের ২৪ দফা দাবির মধ্যে প্রশাসনের কাছে উত্থাপন করেছে যাতে অতি শীঘ্রই স্থায়ী নীতিমালা করে চাকসু নির্বাচন দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থী থেকে যারাই চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে অবশ্যই তারা তাদের চাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের আগেই চাকসু নির্বাচন হয়ে যাওয়া দরকার, যাতে পরবর্তীতে নির্বাচনের পর সরকারপন্থী কোনো দল এসে বা নানাভাবে এখানে কোনো ধরনের বাধাগ্রস্ত সৃষ্টি করতে না পারে। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বঙ্গোপসাগরে মূল্যবান সম্পদের খোঁজে গবেষণা শুরু করবে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। একই সঙ্গে নিখুঁত তথ্য উপাত্ত জানতে কেনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। এছাড়া এমন একটি সফটওয়্যার বানানো হচ্ছে যা দিয়ে জেলেরা সহজেই জানতে পারবে সাগরে মাছের অস্তিত্ব। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরের নানা সম্পদ গবেষণায় ২০১৮ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। কিন্তু মাছ সাগরে গবেষণা চালানোর মতো প্রতিষ্ঠানটির নেই নিজস্ব কোনো জাহাজ। ফলে উপকূলবর্তী এলাকায় ট্রলার নিয়ে সংগ্রহ করা তথ্য দিয়েই চলছে গবেষণা কার্যক্রম। তবে সেই সংকট কাটাতে শীঘ্রই জাহাজ কেনার কথা জানিয়েছে ইনস্টিটিউটের মহাপরিচালক। কেনা হচ্ছে প্রায় ২০০ কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি। প্রথম পর্যায়ের একটি কিন্তু প্রকল্প অলরেডি শেষ হয়েছে, যার মাধ্যমে বড়ি কিছুটা সক্ষমতা অর্জন করেছে। এখন দ্বিতীয় পর্যায়ের প্রকল্প চলমান রয়েছে। তো আশা করি এখানে যখন আমাদের দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প সম্পন্ন হবে, আমরা প্রায় ২০০ কোটি টাকার যন্ত্রপাতি কিন্তু ক্রয় করছি বড়ির জন্য। দেশের মূল সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১০ কিলোমিটার। ৩টি জোনে ভাগ হওয়া উপকূলে এখন পর্যন্ত পূর্ব জোনে চালানো গবেষণায় সন্ধান মিলেছে মূল্যবান খনিজ উপাদানের। মধ্যম ও পশ্চিম জোনে গবেষণা শেষ হলে মিলবে পূর্ণাঙ্গ ফলাফল। গার্নেট, ম্যাগনেটাইট, মাইকা ইত্যাদি বেশ ভ্যালুয়েবল কিছু খনিজ পদার্থ আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সো এগুলোর উপরে কাজ চলছে এবং আশা করি এগুলো নিয়ে আমরা ভালো কিছু একটা সামনে উপহার দিতে পারব। বর্তমানে সাগরে মাছ ধরার 4টি জোন থাকলেও
কোন জোনে কোন সময়ে মাছ ধরা পড়বে সেটি জানেন না জেলেরা, ফলে অনুমান নির্ভর জাল ফেলে অনেক সময় খালি হাতে ফিরতে হয় তাদের। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানান, তারা সাগরে মাছের সম্ভাব্য অঞ্চল নির্ধারণে গবেষণা করছেন। আগামী 3 বছরের মধ্যে সেটি শেষ হলে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে জেলেরা জানতে পারবেন মাছের সম্ভাবনাময় অঞ্চল সম্পর্কে। আশা করি সামনের 2-3 বছর যদি এটা আমরা কন্টিনিউ করতে পারি, আমরা ভবিষ্যতে এটা একটা অ্যাপস বের করতে পারবো, যে অ্যাপসটা দিয়ে আমাদের জেলেরা কিন্তু বুঝতে পারবে যে আজকে বা আগামীকাল বা সামনের সময়গুলোতে কোন এলাকায় আমাদের মাছগুলো থাকবে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও গবেষণার মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন প্রতিষ্ঠানটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মহামারীতে শীতের প্রকোপ, তীব্র শীতে বাইরে বের হয়েও অনেকে পাচ্ছেন না কাজ। শীতের আরও খবর জানাতে সৈয়দপুরে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে নীলফামারী একটি শীত প্রধান এলাকা। বরাবরই এখানে শীতের প্রকোপ কিন্তু বাড়তেই থাকে। আমরা গত 6 দিন ধরে দেখছি যে নীলফামারীতে শীতের প্রকোপ কিন্তু ক্রমশই বাড়ছে। আজকের এই মুহূর্তে এখানকার তাপমাত্রা হচ্ছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এইটি গত 1 সপ্তাহ ধরে 11 থেকে 13-র মধ্যে উঠানামা করছে। যদিও কুয়াশার পরিমাণ আজকের এখন আপনারা দেখছেন যে কুয়াশা একটু কম, কিন্তু গত কয়েকদিন ধরে কুয়াশার তীব্রতার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামায় অনিয়মিত ছিল এবং দেখা গেছে যে সকালের ফ্লাইটগুলি কয়েক ঘন্টা দেরি করে উঠানামা করেছে। তাছাড়া ট্রেনও চলাচল করেছে অনিয়মিতভাবে। শীতের প্রকোপ বাড়ার কারণে আমরা এখানে, আপনারা জানেন যে নীলফামারী হলো কৃষি এবং শ্রমিক প্রধান এলাকা। এখানে কৃষি শ্রমিক এবং শিল্প শ্রমিকের আধিক্য কিন্তু অনেক, যার ফলে এখানে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথেই এই সমস্ত শ্রমিকরা কিন্তু শীতের কারণে মানে শীতের তীব্রতা বাড়ার কারণে তারা বিপদে পড়েছে এবং এই যতই শীত বাড়ছে ততই তাদের দুর্ভোগ বাড়ছে। কারণ আপনারা জানেন যে এখানে বিশেষ করে ইপিজেড, যেখানে প্রায় 40,000 নারী পুরুষ কাজ করে, তারা বিভিন্ন অঞ্চল থেকে, কেউ 12 মাইল, কেউ 14 মাইল, 20 মাইল দূর থেকে এসেও এই কারখানায়, এই এইসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করে, যার ফলে তাদেরকে বাড়ির থেকে বেরোতেই হয় ভোর 5টার দিকে। যখন তারা বাড়ি থেকে বেরোয় তখন এত বেশি কুয়াশায় বা শীত বেশি থাকে যে তাদের পরিবহনে করে ওই গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের অনেক সময় লেট হয়ে যাচ্ছে। এবং কৃষি শ্রমিক, আপনারা জানেন যে এখন নীলফামারীতে আলু লাগানোর সময়, আলুর লাগানোর হিড়িক পড়েছে, প্রতিটি জমিতেই এখন আলু রোপণের কাজ চলছে। তো তাদের সাথে আমরা কৃষি শ্রমিকের সাথে কথা বলছি, তারা বলল যে যতই শীত বাড়ছে বা কুয়াশা বাড়ছে ততই তাদের জন্য সকাল সকাল মাঠে নামা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এই নীলফামারী হলো হিমালয়ের পাদদেশের একটি অঞ্চল। তাছাড়া এখানে যে আপনারা জানেন যে নীলফামারীর ডিমলা এলাকায় বিশেষ কয়েকটি চরাঞ্চল আছে। এই চরাঞ্চলগুলোতে শীতের তীব্রতাও কিন্তু অত্যন্ত বেশি থাকে, যার ফলে এই চরের লোকজন সকাল সকাল উঠে তাদের কর্মস্থলে যাওয়া বা জমিতে যে কাজ করা তাদের জন্য চরম দুর্ভোগে পড়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শীত যতই বাড়ছে ততই কিন্তু আমাদের নীলফামারীতে যে কয়েকটি হাসপাতাল আছে, এই হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যাও বাড়ছে এবং এত বেশি শিশু এবং বয়স্ক লোক হাসপাতালে ভর্তি হচ্ছে যে তাদেরকে চিকিৎসা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ।
ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা বিভাগের 10 জেলার 5 শতাধিক নকল নবিশ উপস্থিত ছিলেন। সাব রেজিস্ট্রি অফিসে কর্মরতদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন পরবর্তী করণীয় নানা বিষয়ে আলোচনা করেন সংগঠনটির নেতারা। এ সময় বক্তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন তারা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে মত বিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার বিকেলে নগরীর C&B মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীরা অংশ নেন। সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান শহীদ সাকিব আঞ্জুমের বাবা। সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সহ আহতরা। এ সময় তারা চিরতরে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপেরও দাবি জানান। পতিত স্বৈরাচারের লোকজন ভারতে পালিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে, আর সেখানকার গণমাধ্যমের একটা অংশ নিজেদের স্বার্থে পতিত স্বৈরাচারের লোকজনকে সাহায্য করছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে এক গণসংলাপে এসব মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ সময় জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানান জোনায়েদ সাকি। পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে, আর ভারতের গণমাধ্যমের একটা অংশ এবং তাদের এমনকি সরকারে যে দল আছে বিজেপি, তারা তাদের নিজেদের স্বার্থে এই পতিত ফ্যাসিস্টদেরকে সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশকে চিত্রিত করছে এইখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নাই, বৌদ্ধদের নিরাপত্তা নাই, কিংবা চাকমা মারমা ত্রিপুরা অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নাই, এখানে নাকি নারীরা নিরাপদে নাই। হ্যাঁ, 5ই আগস্টের পরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটছে। আমরা বলেছি তদন্ত করেন, কারণ এরা যেভাবে এটাকে প্রচার করছে তাতে বোঝা যায় এদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে, এই পতিত ফ্যাসিস্টরাই হামলা করতে পারে। ফরিদপুর, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ে চিনিকলে শুরু হয়েছে চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রম। শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলে ডোঙ্গায় আখ ফেলে 58তম মারাই মৌসুমের উদ্বোধন করেন BSFICর ইক্ষু ও গবেষণা বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক ATM কামরুল ইসলাম। চিনিকল কর্তৃপক্ষ জানায়, চলতি মারাই মৌসুমে 50 দিনে 70,000 মেট্রিক টন আখ মারাই করে 3,378 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে ফরিদপুরেও 49তম আখ মারাই মৌসুমের উদ্বোধন করা হয়। পরে 14 জন আখ চাষিকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ঠাকুরগাঁও সুগার মিলে চলতি মৌসুমের মারাই কার্যক্রম উদ্বোধন করা হয়। চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,210 মেট্রিক টন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে।
ওই সময় বললাম একটা সিঙ্গেল শট কাটতে কাটতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে আমরা কয়েকজন উপদেষ্টাকে দেখতে পাচ্ছি। তারা প্রধান উপদেষ্টার জন্য অপেক্ষা করছেন, হয়তো কিছুক্ষণ পরেই তিনি আসবেন এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদদের স্মরণ করবেন এবং ফুলের শ্রদ্ধা জানাবেন। আজকের এই দিনে ৭১-এর এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। রাত ১২টায় রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে স্মরণ করা হয় এই বুদ্ধিজীবীদের। সেখানে বিভিন্ন নেতাকর্মীরা, সংগঠনের সদস্যরা এবং সাধারণ মানুষ উপস্থিত হন, শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। আমরা দেখেছি রাত ১২টার পর অভিভাবকদের সঙ্গে শিশু কিশোররাও এসে উপস্থিত হন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের দেখানো পথেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের এই দিনে শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী। প্রথম 3 বেসমেন্ট 3 জিপ।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার গাড়ি প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি। তার গাড়িটি পৌঁছে গেছে এবং তিনি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছে গেছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন। এরপর বিভিন্ন উপদেষ্টার সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন। আমরা দেখলাম সেখানে উপস্থিত আছেন উপদেষ্টা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভূঁইয়া এবং তিন বাহিনীর প্রধান সেখানে উপস্থিত আছেন, অন্যান্য কর্মকর্তারা, প্রধান বিচারপতি সেখানে উপস্থিত আছেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানানোর প্রধান উপদেষ্টা। তিনি শ্রদ্ধা জানানোর পর উপস্থিত নেতাকর্মী, উপদেষ্টা এবং প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করলেন। ছবি তুলতেই থাকবে, ছবি বিক্রি করবে বুঝলেন না। লাল ফিতার ওই পাশে চলে গেছে। সমন্বয়কের দিকে সমন্বয় না করতে পারবে, আরো নড়াইতে পারবো না, কষ্ট। নড়াইতে পারবে
টিভিটা এত ডিস্টার্ব করে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রেষ্ঠ সন্তানদের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টার গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করছে আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টার আগে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার গাড়িবহর চলে গেল, আমরা দেখলাম। প্রধান উপদেষ্টার পর আমরা দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর শাহাবুদ্দিন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুলে শ্রদ্ধা জানান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এখন যেতে চাই রায়ের বাজার বধ্যভূমিতে, সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ। 1971 সালে বিজয়ের ঠিক 2 দিন আগে অর্থাৎ 14 ডিসেম্বর কিন্তু বাঙালির সূর্য সন্তান অর্থাৎ যারা স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে ছিলেন, যারা বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে জাতিকে সংগঠিত করেছেন, পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের যে দিক নির্দেশনা সেটি দিয়েছেন, সেই শহীদ বুদ্ধিজীবীদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে নানা যে টর্চার সেল সেগুলোতে নির্যাতন শেষে হত্যা করা হয়। আজ কিন্তু সেই শোকাবহ দিন, অর্থাৎ এই 14 ডিসেম্বরে পুরো জাতি কিন্তু শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য নানা যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা হাতে নিয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর যে রায়ের বাজার যে বধ্যভূমি অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীদেরকে ঢাকার বিভিন্ন কেন্দ্রে নির্যাতনের পর হত্যা করে যে এই রায়ের বাজার বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল, ঠিক এই জায়গাটিতে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সবাই কিন্তু আজ আসছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যারা এসেছে তারা কিন্তু বলছেন যে বাঙালিকে তারা আসলে একটি উন্নত জাতি দেখতে চান, অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীরা যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন তাদের প্রত্যাশার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয় এমনটি কিন্তু তারা বলেছেন। এবং আমরা দেখতে পেয়েছি কাল যে প্রথম প্রহর অর্থাৎ 14 ডিসেম্বরের প্রথম প্রহর থেকেই কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং সকালেও বেশ কয়েকটি সংগঠন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে জানাতে সময় টেলিভিশনের পক্ষ থেকে দর্শকদেরকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের 14 ডিসেম্বরের যে নানা আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা নিবেদন, সেই সার্বিক বিষয় জানাতে রায়ের বাজার বধ্যভূমিতে আছে আমি শাকির আহমেদ। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ফারজানা আলম লিনা, তাকে ডেকে নিচ্ছি। লিনা, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা জানি যে 1971 সালের 14 ডিসেম্বর কিন্তু আমাদের জাতির যে সূর্য সন্তান যারা রয়েছেন, অর্থাৎ যারা মহান মুক্তিযুদ্ধের জন্য সারা দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে, তাদেরকে কিন্তু
কিন্তু হত্যা করা হয় এবং পুরো জাতি কিন্তু আজকে তাদেরকে স্মরণ করছে। এবং নিশ্চয়ই আপনিও দেখতে পেয়েছেন যে এখানে অনেক সামাজিক সংগঠন, পাশাপাশি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আজকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শাকির, সেই কথাটি আমিও বলতে চাই যে আজকের অনেকটা বৈরী আবহাওয়া, শীতের প্রবাহটাও বেশ বেশি, কিন্তু এই যে আবহাওয়ার বিষয়টি উপেক্ষা করেও কিন্তু আমরা দেখছি যে এখানে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে একেবারে সেই সকাল থেকে কিন্তু বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ আসছেন। তারা তাদের যে শ্রদ্ধার জায়গাটা, সেখান থেকে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা কিন্তু এখানে বেশ কিছু পরিবার আছে, শহীদ পরিবারের সদস্যদেরকেও দেখতে পেয়েছি। এবং এই যে যদি আপনি যেটি বলছিলেন যে শহীদদের যে বাংলাদেশ দেখার স্বপ্ন ছিল, বুদ্ধিজীবীরা যেই বুদ্ধিভিত্তিক তাড়না দিয়ে তারা দেশকে, রাষ্ট্রকে বিভিন্ন বিষয় নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তারা একটি সময় স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তাদেরকে থামিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই যে তাদের অপ্রত্যাশিত বা তাদের অপ্রাপ্তিগুলো, সেগুলো কিন্তু প্রত্যাশা পূরণের যে চেষ্টা, সেটি কিন্তু এখনো চলমান। এই বিষয়টি কিন্তু আমাদেরকে বলতেই হবে, তাদের প্রত্যাশা পূরণ কিন্তু এখনো হয়নি। লীনা, আপনি যেমনটি বলছিলেন যে তাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা কখন পাবো, সেটি এখন প্রতীক্ষার বিষয়। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে বুদ্ধিজীবী যারা, তাদেরকে কিন্তু ঠিক বেছে বেছে টার্গেট করে হত্যা করা হয়েছিল। অর্থাৎ 1971 সালের মার্চ মাসে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গণহত্যা চলেছে, প্রাতিষ্ঠানিকভাবে অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এদেশের মানুষ, অর্থাৎ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যেহেতু যুদ্ধটি সংগঠিত হয়েছিল, সেহেতু সর্বস্তরের মানুষ কিন্তু এই গণহত্যা শিকার হয়েছে। এবং ঠিক চূড়ান্ত মুহূর্তে যখন দেখা গিয়েছে যে বাঙালি জাতির বিজয় ঠেকানো কোনোভাবে সম্ভব নয়, তখনই কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী, পাশাপাশি তাদের বিদেশীয় দূষর যারা আল-বদর আল-শামস, তারা কিন্তু এই হত্যাযজ্ঞে মেতে ওঠে। এবং যদি একটু বলতে চাই যে সেই গণহত্যায় কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় ধরনের নেতৃত্ব ছিল। রাউ ফরমান আলী নামে একজন মেজর জেনারেল ছিলেন, তিনি মূলত এই পরিকল্পনাটি করেছিলেন। পরবর্তীতে কিন্তু সারা দেশের যে বুদ্ধিজীবী, তাদের সেই লিস্ট অনুযায়ী, সেই তালিকা অনুযায়ী কিন্তু তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়। একদমই। এবং এখানে যে বিষয়টি আসলে সবচেয়ে দুঃখজনক, যে একেবারে একটা জাতি 9 মাস যুদ্ধের পরে ঠিক যখন স্বপ্ন দেখছিল যে হয়তো আর একটু, অনেক ত্যাগ তিতিক্ষা হলো, কিন্তু আর একটু হলেই হয়তো বা আমরা এই দরজাটি পেরিয়ে যাব, আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশের কাছে পৌঁছে যাব, কিন্তু সেই সময়টিতে এসেই কিন্তু আমাদের যে যারা সূর্য সন্তান ছিলেন, তাদেরকে মৃত্যুর মধ্য দিয়ে, তাদেরকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার একটা অপপ্রচেষ্টা, ভয়ঙ্কর প্রচেষ্টা চালিয়েছিলেন। লীনা, আপনি ঠিকই বলেছেন যে আসলে এই মেধার মূল্যায়ন যখন হবে, উন্নত বাংলাদেশ যখন হবে, তখনই কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন, সেটি বাস্তবায়ন হবে। দর্শক, শহীদ বুদ্ধিজীবীরা আসলে যে উদ্দেশ্যে তাদের আত্মদান করেছেন, সেই উদ্দেশ্য সফল হবে তখনই যখন বাংলাদেশে মেধার মূল্যায়ন হবে, মননশীলতার চর্চা হবে, এবং বাংলাদেশ শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশ, সেটি যখন প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই কিন্তু শহীদদের যে এই আত্মত্যাগ বা আত্মদান, সেটি সার্থক হবে। তো এই ছিল এখন পর্যন্ত রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে খবরাখবর, সেটির খবরাখবর। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর যে পালা, সেটি শুরু হয়েছে। এবং একের পর এক প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন, এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু খণ্ড খণ্ডভাবে এই রায়ের বাজার বধ্যভূমিতে এসে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি, সেটি তারা করছেন। এবং সবার কণ্ঠেই কিন্তু একই ধ্বনি এবং শোকের আবহ। এবং তারা বলছেন যে বাঙালি জাতির এই সূর্য সন্তানরা যদি বেঁচে থাকতেন, তাহলে যে উন্নত বাংলাদেশের যে কথা আমরা বলছি, তো সেই তাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশের যে বিষয়টি, সেটি কিন্তু অনেক আগে কিন্তু আমরা সেই উন্নত বাংলাদেশের যে স্বপ্ন, সেটি পূরণ হতো যদি বুদ্ধিজীবীরা বেঁচে থাকতেন। এই রায়ের বাজার বধ্যভূমি ছাড়াও মিরপুর স্মৃতিসৌধে, মিরপুর শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে যে স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আমরা সেখানে চলে যাচ্ছি। ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে।
আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটাই আমার কাছে মনে হচ্ছে। ওকে, না আমাদের তো একটু বলুন স্যার। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সারা বাংলাদেশের মানুষজনে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং রাজধানীর শহীদ বুদ্ধিজীবীদেরকে আসলে যেখানে তাদের মরদেহ ফেলে রাখা হয়েছিল সেই বধ্যভূমি রায়ের বাজার বধ্যভূমিতে কিন্তু এই সময়টিতে অর্থাৎ 14ই ডিসেম্বরে কিন্তু তাদের স্বজনরা আসেন, পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীরা আসেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এই যে জায়গাটি, যেটির আসলে নির্মম একটি ইতিহাস রয়েছে, সেই আসলে আমাদের সেই শোকের সাক্ষী হয়ে আছে যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী যে উদ্দেশ্যের যে নির্মাণ করা হয়েছে যে রায়ের বাজার বধ্যভূমি, সেই বধ্যভূমিতে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং পাশাপাশি অন্যান্য যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে আমরা যাচ্ছি। একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আপনি দেখেছেন যে আমাদের যে 6 জন টপ স্টুডেন্ট লিডার তাদেরকে কিভাবে ধরে নিয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। তাদেরকে অনেক ছেলে যে শহীদ বুদ্ধিজীবীরা যেভাবে তাদের উত্তরসূরিদের জন্য যে লেখাগুলো লিখে গিয়েছেন, আপনি দেখবেন যে ছোট বাচ্চা আহনাফ বা ওরাও তার মার কাছে চিঠি লিখছে যে তারা ফাইট করতে যাচ্ছে। তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের যে পালা, সেটি কিন্তু গত রাত অর্থাৎ 14 ডিসেম্বরের প্রথম প্রহরেই শুরু হয়েছে এবং বেলা যত বাড়ছে অর্থাৎ সূর্যের দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন, দল এবং ব্যক্তিগত পর্যায়েও কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের যে পর্বটি সেটি চলছে। আমরা দেখতে পেয়েছি এই কনকনে শীত উপেক্ষা করেও জাতির সূর্য সন্তানদের যে অবদান, সেটির স্বীকৃতি, পাশাপাশি তাদের স্মরণের যে আয়োজন, সেটিতে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ এবং সবাই কিন্তু বলছেন যে আমাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সেটি আসলে খুব দ্রুতই বিনির্মাণ করা সম্ভব হতো যদি 1971 সালের 14 ডিসেম্বর আমাদের এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা না হতো। তো আমরা রায়ের বাজার বধ্যভূমি থেকে জানাচ্ছিলাম এই সংবাদ যেগুলো রয়েছে, অর্থাৎ এখানে শ্রদ্ধা নিবেদনের যে খবরাখবর জানাচ্ছিলাম। আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আলম লিনা। এই যে আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শ্রদ্ধা নিবেদনের পালা রয়েছে। 1971 সালের 14 ডিসেম্বর তাদেরকে হত্যা করা হয়েছে জাতিকে মেধাশূন্য করার জন্য। পরবর্তী সময়ে তো আমরা দেখেছি বেশ কিছু আন্দোলন হয়েছে যেগুলোতে আসলে মেধার মূল্যায়ন যেন হয়, সেরকমই একটি আন্দোলন 24-এর যে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব আমরা বলি, সেটি একেবারে সম্প্রতি, যদি খুবই সম্প্রতি তাকাই, যে আমাদের সেই সময় 1971 সালে যে তাড়নাটা থেকে আসলে এই যুদ্ধটা হয়েছিল, মেধাশূন্য করার যে প্রচেষ্টা ছিল, সেই রকম একটা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি এবং এই জাতি কখনো আসলে মেধাশূন্য থাকতে চায় না এবং তার ফলাফলে কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন, যে গণ অভ্যুত্থানটা আমরা দেখেছি, সেখানে কিন্তু তারই বহিঃপ্রকাশ আমরা পেয়েছি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও কিন্তু মেধার মূল্যায়ন করা হয়, অর্থাৎ কোটা ভিত্তিক যে ব্যবস্থা রয়েছে, সংরক্ষিত
আসলে কোটার মাধ্যমে যে সাধারণ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে যে মেধার অবমূল্যায়ন, সেটির বিরুদ্ধেও কিন্তু 24 সালের জুলাই আগস্টে এসে বাঙালি দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা যদি বলি তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে থিম ছিল, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যে কারণে সংগঠিত হয়েছিল, সেগুলোর মধ্যেও অন্যতম একটা কিন্তু ছিল বৈষম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ যেন প্রতিষ্ঠা হয়। সেটির জন্য কিন্তু আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, শহীদ বুদ্ধিজীবী রয়েছেন, তারা কিন্তু তাদের জীবন উৎসর্গ করেছেন। দর্শক, এই যে রায়ের বাজার বধ্যভূমি, সেটিতে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পালা, যেটি সেই শ্রদ্ধা নিবেদনের পালা চলছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের যে শ্রদ্ধা নিবেদনের যে পর্ব, সেটি তারা করছে। এবং আমরা দেখতে পেয়েছি, যেটি আগেও বলছিলাম, যে কনকনে শীত উপেক্ষা করে কিন্তু তারা এই শ্রদ্ধা নিবেদন, যেটি সেই শ্রদ্ধা নিবেদন করছে। এই ছিল আমার কাছ থেকে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের যে সর্বশেষ খবর। রায়ের বাজার বুদ্ধিজীবী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ এবং ফারজান আলীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। সুনিশ্চিত পরাজয় জেনে জাতিকে মেধাশূন্য করার জন্য হানাদার বাহিনীর যে ঘৃণ্য চক্রান্ত অপচেষ্টা, সেটি কিন্তু সংগঠিত ছিল 71 সালের আজকের দিনে। এবং তার ফলে কিন্তু দেশের বড় একটি অংশ যারা মেধাবী ছিল, বাংলাদেশের শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবী যারা ছিলেন, তাদেরকে কিন্তু আসলে হত্যা করে হানাদার বাহিনী। সেই শহীদদের স্মরণ করে আজকের এই দিনে কিন্তু খুলনাবাসী বিজয় দিবস সামনে রেখে যশোরের গদখালির ফুল বাজারে বেচাকেনার জমজমাট। মৌসুমের শুরুতে ফুলের ভালো দাম পাওয়ায় খুশি ফুল চাষিরা। বিস্তারিত জানাতে ফুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি যশোরের গদখালি বাজারে। এই মৌসুমের প্রথম বাজার চলছে। গত 4-5 দিন ধরে কিন্তু এই বাজার শুরু হয়েছে। বিশেষ করে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসকে ঘিরে ফুলের বাজার জমজমাট। আমরা আজকে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, যে গত 4 দিন ধরে ফুলের বাজার আস্তে আস্তে বেড়েছে। 5 টাকার গোলাপ সর্বোচ্চ 12 টাকায় বিক্রি হয়েছে। দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল এখানকার ফুল চাষিরা তারা প্রতিটি পিস গোলাপ বিক্রি করেছে 12 টাকা, এবং জারবেরা ফুল বিক্রি করেছে 16 টাকা, গ্ল্যাডিওলাস বিক্রি করেছে 20 টাকা, রজনীগন্ধা বিক্রি করেছে 11 টাকা পিস, এবং গাঁদা ফুল বিক্রি করেছে 1200 টাকা হাজার। এবং কালকের থেকে কিন্তু আজকের বাজারটা একটু নমনীয় নিচের দিকে। তারপরে ফুলের যে দাম আছে, সে দাম নিয়ে কিন্তু চাষিরা সন্তুষ্ট। তারা যেটা বলতেছে যে কালকেও একটি বাজার পাওয়া যাবে এবং সেই বাজারেও তারা মোটামুটি ভালো দামে ফুল বিক্রি করতে পারবে বলে আশা করছে। আমরা চাষিদের সাথে কথা বলেছি যে একজন চাষি গত 4-5 দিন যে ফুলের দাম পেয়েছে, তাতে তারা কিন্তু অন্তত 20 থেকে 25 হাজার টাকা করে ফুল বিক্রি করেছে একজন চাষি। এবং সামনে কিন্তু এই মৌসুমের আরো অনেক কয়েকটি অনুষ্ঠান রয়েছে। এর ভিতরে নতুন বর্ষ রয়েছে 31শে জানুয়ারি। এই মার্কেটটা তারা পাবে পয়লা, এই মার্কেটেও তারা ভালো ফুল বিক্রি করতে পারবে। এরপরে রয়েছে ভালোবাসা দিবস এবং বসন্ত দিবস, এবং সেই সময় তারা ফুলের ভালো দাম পাবে বলে আশা করছে। চাষিরা আমাদেরকে যেটা জানিয়েছে যে এবার অতিবৃষ্টির কারণে কিন্তু ফুলের
চাষাবাদটা একটু দেরিতে শুরু হয়েছে এবং ফুলের উৎপাদনটাও একটু কম, যে কারণে ফুলের মার্কেটটা ভালো এবং ফুলের চাহিদার চেয়ে যোগানটা একটু কম থাকায় দামটা ভালো পাওয়া যাচ্ছে এবং তারা আশা করতেছে যে এই দামটা অব্যাহত থাকবে এবং তারা লাভবান হতে পারবে। তো যশোরের ফুল চাষিরা আশা করে যে আগামী যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলোয় তারা বেচাকেনা করে তাদের লাভ ক্ষতির হিসাবটা মিলিয়ে নিতে পারবেন। যশোর থেকে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। দেখছেন ভোরের সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রায়ের বাজার ও মিরপুরে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে হয়নি কেন, প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। ভারতে ব্যান্ড উইথ সরবরাহে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, শক্তিশালী হবে ভারত, দাবি বিটিআরসির। ট্রানজিটের প্রস্তাব বাতিল। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।